ভার্সিটির করিডোর দিয়ে একা একা হেঁটে যাচ্ছে ইসরা। হঠাৎই কেউ হ্যাচকা টানে ইসরাকে একটা অন্ধকার রুমে নিয়ে গিয়ে দেয়ালে চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় ইসরা একদম হতভম্ব হয়ে ভয় পেয়ে যায়। কেউ তার কপালের সাথে কপাল মিলিয়ে বলল, ও ইস্যুপরি, তুমি কি আমাকে মেরেই ফেলবে নাকি? আহ, আজ গোলাপি 3 পিস, সাথে ম্যাচিং করে গোলাপি ওড়না, ঠোঁটে লাল লিপস্টিক, যা গোলাপকেও হার মানায়। আর তোমার কোকড়ানো লম্বা চুলগুলো, উফ, যখন বাতাসে উড়ছিল তখন মনে করছিল যে গিয়ে তোমায় চুলে নাক ডুবিয়ে দেই আর তোমার চুলের সুন্দর সুবাস নিতে থাকি। তোমাকে আজ পুরো আমার কল্পনার মায়াবতী লাগছিল। আর হ্যাঁ, একটা কথা, ভার্সিটিতে আর কখনো এইভাবে আসবো না, কারণ নিজেকে সামলানো বড্ড দায় হয়ে দাঁড়ায়। সো এইভাবে আর আসবে না। বলেই ইসরার গালে একটা কিস করে চলে যায়। এদিকে ইসরা ছাড়া পেতেই দৌড়ে বাইরে চলে আসে আর হঠাৎ করেই ইমানের সাথে ধাক্কা খায়। সে আর কেউ না, ওদের ভার্সিটির বড় ভাই আর ইসরার শত্রু। কলেজে সে প্রথম দিন থেকে ওদের শত্রুতা। ইসরা ভ্রুকুচকে ইমানকে বলল, আ- আব- ইমান ভাইয়া এইখানে কি কাউকে দেখতে আসছিলেন? আই মিন, যেতে দেখেছিলেন? ইমান বাদাম চিবোতে চিবোতে বলল। আরে ভাবি, ইসরা চোখ বড় বড় করে তাকায় ইমানের দিকে। এই ছেলের কি মাথাটা খারাপ হয়েছে নাকি যে তাকে বিফর ভাবি বলছে? হ্যাঁ। ইসরা ভ্রু কুচকাতেই ইমান সোজা হয়ে আমতা আমতা করে বলতে লাগলো, আসলে না, আমি তো কাউকে এখান থেকে যেতে দেখিনি। বলেই উল্টা হয়ে হাঁটা ধরলো। এদিকে ইসরার মনে ভয় এসে জড়তা করছে। কে এই ছেলে যে তাকে লুকিয়ে তারই কাছে আসছে? সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে লাইব্রেরিতে। সেখানে গিয়ে একটা ইংলিশ বই নিয়ে সেটা পড়তে থাকে ইসরা। ইসরা পড়ায় এতই মনোযোগী ছিল যে চারপাশে কি হচ্ছে তার জানান সে পাচ্ছে না। হঠাৎ কেউ জোরে ভাউ করে উঠতেই ইসা ভয় পেয়ে দেয় এক চিৎকার, আর সাথে সাথে চেয়ার নিয়ে পড়ে যায়। ইসরা চোখ বন্ধ করেই আছে। হঠাৎই কোনো পুরুষালী কণ্ঠে হাসার শব্দ পেয়ে সে চোখ খুলে দেখে ভার্সিটিরই এক সিনিয়র সাথে দুটো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। ইসরা উঠতে চাইলেও উঠতে পারলো না। অবশেষে যে ছেলেটি ভাও করেছে সে ছেলেটাই হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি বিহান। ইসরার রাগ হচ্ছে প্রচুর। রাগ হচ্ছে এই ছেলেটার জন্য। প্রথমত সে ভয় পেয়েছে, দ্বিতীয়ত সে পড়ে গিয়ে হাতে কোনো ব্যথা পেয়েছে, আর তৃতীয়ত আবার তার উপরে হাসি ঠাট্টা করছে। এতে রাগ হলেও ইসরা বিহানের হাত ধরেই উঠল। উঠে বিহানকে কিছু না বলে তার দিকে একটা বই ছেড়ে মেরে চলে যায়। আর বিহান জোরে জোরেই বলতে থাকে, হট গার্ল, আই লাভ ইউ। শয়তানি হাসি দিয়ে বলে। অন্যদিকে ওর সাহস কি করে হয় আমার মায়াবতীর দিকে বাজে নজর দেওয়ার? ওকে আজ যেখান থেকে পারো তুলে নিয়ে আসো। আজকে ওকে হট কাকে বলে সেটা বোঝাবো। রেগে হাতের কাছে থাকা গ্লাস মাটিতে ছুঁড়ে মারে। এইদিকে ইস্টা বের হয়ে সোজা ভার্সিটির গেটের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে তার দুষ্টু বান্ধবী কোমরে হাত দিয়ে একটা ছেলের সাথে ঝগড়ায় মত্ত। তোর সাহস হয় কি করে আমার গায়ে জোস ফেলার? দেখুন মিস, আমি ইচ্ছা করে ফেলিনি। আর চুপ বেয়াদব ছেলে, বেয়াদবি করবি তো আবার আমার মুখে মুখে কথা বলবি? তোর সাহস থেকে আমি পাতাল থেকে আসমানে সেন্ট হচ্ছি। মন চাচ্ছে তোকে পচা পুকুরের পচা পানির পচা মাছ খাওয়াতে। হে মিস, এতক্ষণ ভদ্রভাবে কথা বলছি বলে আমার ধৈর্য বাঁধ ভাঙবেন না বলছি তো। আমি ইচ্ছা করে করিনি। আবার কথা বলে। ইসরা নদীকে এত রাগ করতে কথা বলতে দেখে নদীকে টেনে একপাশে নিয়ে গেল। এদিকে নদী আচমকা কারো হাত ধরে টেনে নেওয়া যাওয়াতে রেগে যায়। এমনিতেও রেগেছিল, এখন আরো রেগে যায়। তাই মুখ না দেখেও ঠাস করে একটা চর মেরে দেয় ইসরাকে। ইসরা হতভম্ব। নদী ইসরাকে দেখে চোখ বড় বড় করে ফেলে। তাহলে তাকে ইসরা টান দিয়েছিল আর রাগের বশে সে ইসরাকে চর মেরে দিয়েছে। নদী এখনো চোখ বড় বড় করেই আছে। ইসরার আজ এমনিতেই ব্যাড ডে ছিল, এখন আবার নদী তাকে চর মেরে দিয়েছে। সে পারে না এখন কান্না করে দিতে। ঈশা যখনই চলে যেতে নিবে অমনি নদী ঈশার পা জড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সরি বোন, দেখি নাই যে তুই। এমনিতেও এই সুপারি গাছটার সাথে ঝগড়া হচ্ছে, তার উপর আচমকা হাতে টান পড়ে ভেবেছিলাম কোনো ছেলে টান দিছে, তাই না দেখে চর মেরে দিছি। বোন, এবারের মতো মাফ কর। দেখবি জীবনও কাউকে চর মারতে 3বার না না 1বার ভাববো। ছেলেটা ওইসব শুনে হতভম্ব। এই মেয়েটা কি মানুষ নাকি এলিয়েন? পাগল মেয়ে। ছেলেটা আর কিছু না বলে শুধু এতটুকু বলেই চলে গেল। উফ, আজকার চেহারা দেখে যে ঘুম থেকে উঠেছিলাম যে এক পাগলের থুকু পাগলির পাল্লায় পড়েছি। বলেই ছেলেটা কপাল চাপড়া দিয়ে চলে যায়। ইসরা নদীকে নিয়ে উঠে বলল, চল বাড়িতে চল। মাফ করে দিয়েছিস? চল। বলে ওরা যে যার বাড়িতে চলে গেল। কিন্তু ইসরার মনে হলো কেউ বা কারা যেন তাকে রাস্তায় ফলো করছিল। সে একবার পিছু ঘুরে
কিন্তু কাউকেই দেখতে পায় না। তাই মনে সন্দেহ মনেই রেখে চলে আসে বাড়িতে মিসেস শাহরিয়ার ইশরার মা ইশরাকে দেখে খুশিতে বলতে লাগলেন, ইশরা মা এসেছিস, জানিস আজ আমাদের কত খুশি দিন। ইশরা ভ্রুকুটি কুঁচকে বলল, কেন, তোর বেয়াদব মেয়ের জন্য কি পাত্রের খোঁজ পাওয়া গেছে? আরে না ধুর, আজ তোর ফুফাতো ভাই আসবে লন্ডন থেকে। আজ কতটা বছর পর ছেলেটাকে দেখবো। যাই গিয়ে রান্না করে নি, আর তুই খুব সুন্দর করে সেজে গুজে নিস। বলেই তিনি অগ্রসর হন রান্নার জন্য। এদিকে ইশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, বাড়ির ছেলে বাড়িতে ফিরেছে, এতে এত সাজার মানেটা কি? ইশরা নিজের রুমে গিয়ে নিত্যদিনের মতোই একটা পুরনো থ্রি পিস পরলো, কিন্তু থ্রি পিসটা একটা জায়গায় একটুখানি ছেঁড়া। সেই সব পাত্তা না দিয়ে রেডি হয়ে নিচে মাকে রান্নায় সাহায্য করতে গেল। মিসেস শাহরিয়ার ইশরাকে এরকম সাজে দেখে বলল, কি ফকিনীর মতো সেজে এসেছিস? এই মুহূর্তে যেই তোকে এই সাজে দেখবে তোকে নিশ্চিত আমাদের বাড়ির কাজে লোক না না ফকিনী বলবে। আরে আমাদের বাড়ির খুশিও তো তোর থেকে ভালো কাপড় চোপড় পরে। ইশরা বিরক্ত বোধ করলো আর বলল, তোর ভাল লাগে না? আরে আমি কি পাত্র দেখতে আসবো নাকি যে নতুন বউয়ের মতো সেজে গুজে বসে থাকবো? আমার ভালো লাগে না সাজতে। সরো তো, পেঁয়াজটা আমি কাটি। এই কথা শুনে মিসেস শাহরিয়ার কিছুক্ষণ ইশরার দিকে তাকিয়ে পুনরায় কাজে মন দিল। ইশরা খুব ভালোভাবে কাজ করছে। হঠাৎই বাড়ির কলিং বেল বেজে উঠে। ইশরার মা ইশরাকে বলল, যা গিয়ে দেখ তো কে এসেছে। আরে যা না, দেখ আমি কত কাজ করছি, এখন গেলে মাংসতে পোড়া লেগে যাবে, গিয়ে দেখ। ইশরা কিছু না বলে মায়ের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। এইটা দেখে মিসেস শাহরিয়ার বলল, আরে কি ভাবনার মতো চেয়ে আছিস? ওইদিকে কলিং বেল নষ্ট করে ফেলবে, যা তো। ঈশা কিছু না বলে মায়ের দিকে তাকাতে তাকাতে চলে গেল দরজার সামনে। তার নিজেরও মাথা গরম লাগছে, কে এই সময় এসে এত কলিং বেল বাজাবে। রেগে দরজা খুলে কিছু বলতে যাবে, অমনি দেখে ঈশা রেগে দরজা খুলে যখনই কিছু বলতে যাবে তখনই একজন অতি সুদর্শন ছেলে লাগেজ ব্যাগপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর আমতা আমতা করে বলতে থাকে, আপনি কে? আর এত কলিং বেল বাজাচ্ছেন কেন? মনে হচ্ছিল রাক্ষস কলিং বেল বাজাচ্ছে। আর চোখে আমতা আমতা করে কথাটা বলল ঈশা। লোকটা কিছু না বলে অদ্ভুত দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে আছে। সে লোকটার দৃষ্টি আকর্ষণ করে নিজের দিকে তাকায়, দেখে লোকটা তার থ্রি পিসের ছেঁড়া অংশের দিকেই তাকিয়ে আছে। এতে তাড়াতাড়ি ওড়না দিয়ে পেটের ছেঁড়া অংশটা ঢেকে ফেললো ঈশা আর ভ্রুকুচকে ছেলেটার উদ্দেশ্যে বলল, আচ্ছা, ভারী বেয়াদব ছেলে তো আপনি। আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? মেয়ে মানুষ কি জীবনেও দেখেননি নাকি? ছেলেটা কিছু না বলে আগের মতোই দাঁড়িয়ে আছে। হঠাৎ ঈশা কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে। ঈশা হতভম্ব যে অজানা একটা ছেলে তাকে এভাবে জড়িয়ে ধরবে। ছেলে তার কানে ফিসফিসিয়ে বলে, আরে ডার্লিং, এত চেঁচামেচি করছো কেন? এত লং জার্নি করে সেই লন্ডন থেকে আমার জানটাকে দেখতে চলে আসছি, আর তুমি কি না এখানে দাঁড়িয়ে বাজে বকছো? চলো তো ভেতরে যাই। ছেলেটার এমন কথাই ঈশার যেন বেকুব হয়ে গেছে। নিজেকে ছেলেটার থেকে ছাড়িয়ে জোর গলায় আর রাগি ফেসে ছেলেটাকে বলল, বেয়াদব অসভ্য লুচু ছেলে কোথাকার! একটা অজানা মেয়েকে একা পেয়ে অসভ্যতামি করছেন। হায় আল্লাহ! ঈশা আরো কিছু বলতে যাবে তার আগেই পিছু থেকে তার মা মিসেস শাহরিয়ার চিল্লিয়ে উঠলেন, আরে আদ্রিয়ান বাবা, তুই এসে গেছিস? ও মা, তুই দেখতে কি হ্যান্ডসাম হয়েছিস। এই ইস্যু শর্ত, আমার ছেলেটাকে ভেতরে আসতে দে। বলেই আদ্রিয়ানের হাত টেনে ভেতরে নিয়ে যেতে লাগলেন। এদিকে ঈশা বড় বড় চোখ করে হা করে আদ্রিয়ানের যাওয়ার দিকে দেখছে। এই ছেলে তার ফুফাতো ভাই? ও আল্লাহ, কি পরিমাণে লুচ্চা আর বেয়াদব ইতর ছেলে। মুখে হাত দিয়ে ঈশা একা একাই বলতে লাগলো, হায় আল্লাহ, এই ছেলে কি পরিমাণে লুচ্চা! ভেবেছিলাম আচ্ছা মতো টাইট দিব এই ছেলেকে, কিন্তু এই ছেলে যে পরিমাণে লুচ্চা, এর থেকে দূরে দূরে থাকতে হবে। আল্লাহ, এ কোন মুসিবতে ফেললে আমায়! বলে আল্লাহ আল্লাহ করতে করতে ভেতরে চলে গেল ঈশা। ড্রয়িং রুমে যেতেই দেখলো আদ্রিয়ানকে নিয়ে সবাই মেতে উঠেছে। সবাই যখন আদ্রিয়ানকে নিয়ে ব্যস্ত ছিল তখনই ঈশা সোফায় এক কোনায় দাঁড়িয়ে আছে, হাত ভাঁজ করে, মুখের আগের আভাস। আদ্রিয়ানের নজর ঈশার উপর পড়তেই অচেনা ভঙ্গিতে সবাইকে জিজ্ঞেস করলো, ফুপিমণি, এই কাজের লোকটা কবে থেকে রেখেছো? আমার জানা মতে আমাদের বাড়িতে একটাই কাজের লোক, আর সেটা হলো খুশি। তাহলে নতুন কাজের লোকটা কবে থেকে রেখেছো? আর এই কাজের লোকটার থেকে তো খুশি বেশি ভালো কাপড় চোপড় পরে, এই মনে হয় অনেক গরিব। না জানা ভঙ্গিতে ভ্রুকুচকে কথাটা শোনা মাত্রই তনিমা তাঞ্জু ভীষণ খেলো। মুখের মধ্যে থাকা জুসটা একে অপরের গায়ে ফেলে দিল। মুখ হা করে বড় বড় চোখ করে আদ্রিয়ানের দিকেই তাকালো। এদিকে ঈশার অবস্থা করুন, নাজেহাল অবস্থা মায়ের দিকে তাকালো। তার মা একেবারে হা করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। সবাই আদ্রিয়ানের দিকে অবাক প্লাস হতভম্ব দৃষ্টি নিক্ষেপ করে।
এদিকে আদ্রিয়ানে মনে মনে অনেক খুশি যে বাড়ির মেয়েকে কাজের লোক বানিয়ে দিল। তানজু নিজের ফিলিংস চেপে না রাখতে পেরে বলল, ভাইয়া কি সব বলছো? ওই বাড়ির মেয়ে ইশরা, ইনান, ইস্যু। বড় বড় চোখে আদ্রিয়ানের মায়ামোহ নিয়ে ইশরার দিকে তাকালো, আর ইশরা করুণ চোখে। এবার ইশরা তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা ড্রামা শেষ হলে আমি যাই। বলেই মুখ নাক ফুলিয়ে উপরে নিজের রুমে চলে গেল ইশরা। মিসেস সাবিয়া আদ্রিয়ানের মা আদ্রিয়ানকে বলল, দিলি তো এই সেই মেয়েটার মন খারাপ করে। বাপু, তোর ভাবসাব কিছুই বুঝছি না। আদ্রিয়ান ইনোসেন্ট ফেস করে বলল, মম, আমি তো জানতাম না যে এই কাজের মেয়েটা না, মানে মেয়েটা এই বাড়ির মেয়ে। হয়েছে, যা নিজের রুমে যা। আদ্রিয়ান ব্যাগপত্র নিয়ে নিজের কয়েক বছর পুরনো বেডরুমটাতে গেল। সেখানে যেতেই আদ্রিয়ানের মনটা ফুরফুরে হয়ে যায়। পরক্ষণেই ঘরটাকে একবার পর্যবেক্ষণ করে নেয়। ঘরটা বেশ পরিপাটি, আর বেডের উপরে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে। ছেলেটা মেয়েটার মুখে রং লাগিয়ে দিচ্ছে, আর মেয়েটা খুশির চোটে হাসছে। এটা দেখে আদ্রিয়ান দীর্ঘ নিঃশ্বাস নিল। মাঝরাতে ইসরার ঘুমটা ভেঙে গেল। অনেক পানির তৃষ্ণা পেয়েছে তার। বিছানার পাশে হাত দিয়ে দেখে তার জগে পানি নেই। বিরক্ত আর ঘুমো ঘুমো চোখে কোনো মতে ড্রয়িং রুমে গেল ইসরা। পানি খেয়ে যখনই 3 তলায় তার রুমে ঢুকতে যাবে, কে যেন তাকে দেয়ালে চেপে ধরেছে আর কানে কানে বলল, ইস্যু পড়ি। কথাটা শোনা মাত্রই ইসরার ঘুম চাঁদে গেল। চোখ বড় বড় করে ব্যক্তিটাকে দেখার চেষ্টা করলো, কিন্তু প্রচুর অন্ধকার হওয়ায় কিছুই দেখতে পেল না সে। পাশেই লাইট সুইচবোর্ড ছিল। যখনই লাইট জ্বালাতে যাবে তখন ইসরা অনুভব করে সামনে থাকা ব্যক্তিটি তার ঠোঁটে ঠোঁট চেপে ধরেছে। ইসরার চোখ আরো দ্বিগুণ বড় বড় হয়ে যায়, কারণ সামনে থাকা ব্যক্তিটা তাকে কিস করছে। সামনে লোকটাকে ইসরা ধাক্কা দিতে থাকে, কিন্তু লোকটার কোনো হেলদোলি নেই। এক পর্যায়ে ইসরা কেঁদে ফেললো, আর সাথে সাথে সামনে থাকা লোকটা তাকে ছেড়ে দিল। ইসরা আর লোকটা দুজনেই হাঁপাচ্ছে। লোকটা ইসরার কপালে কপাল ঠেকিয়ে বলল, ইস্যু পড়ি, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে তোমার কাছে আসলে আমি নিজেকে হারিয়ে ফেলি, অন্য দুনিয়াতে ডুবে যাই তোমাতে। আমি চাইনি এমন হোক, তবে তোমার সেই নেশাক্ত চোখে, সেই নরম গোলাপের পাপড়ির ঠোঁট আমাকে জানান দেয় তুমি শুধু আমার। সত্যি ইস্যু পড়ি, তোমাকে হারিয়ে ফেললে আমি বাঁচব না। এদিকে ইসরা কাঁদছে। হঠাৎ সে নিজের হাতে কোনো তরল জাতীয় কিছু পড়েছে অনুভব করলো। হাতে হাত দিয়ে বুঝলো পানি, কিন্তু পানি কোথা থেকে আসবে? সে বুঝতে পারে সামনে থাকা লোকটা কাঁদছে। সে যখনই লোকটাকে ছুতে যাবে, অমনি লোকটা ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ইসরা দেয়ালের সাথে হাতে বাড়ি খেলো। কিঞ্চিত পরিমাণে রাগও হলো। এই কাছে টেনে নিবে, এই দূরে সরিয়ে দিবে এই অজানা লোকটা। আজও কে সে, দেখেই ছাড়বে। তাই রেগে উঠে যখনই লাইট জ্বালালো, দেখলো কেউ নেই। অবাকের বিষয়, লোকটা মুহূর্তেই গায়েব হয়ে গেল। ইসা কিছু একটা ভেবে ঠোঁটে হাত দিয়ে দেখে ঠোঁট কেটে গেছে আর রক্তও বের হচ্ছে। চড়া একটা দম ছেড়ে ঠোঁট চেপে নিজের রুমে চলে গেল। এই প্রথম কোনো ছেলের এতটা ঘনিষ্ঠভাবে চলে এসেছে ইসরা, তাও নিজের অনিচ্ছাকৃতভাবে। ইসরা ড্রিম লাইট জ্বালিয়ে সারাটা রাত বিছানায় বসে কেঁদে কেঁদে কাটিয়েছে। তার ঠোঁটে প্রচন্ড জ্বালা করছে। ভোরের দিকে ইসরা সবেমাত্র ঘুমিয়েছে, এখনো ঠোঁটে তার প্রচন্ড ব্যথা করছে। সকাল 9:30 বেজে তানিমা ইসরাকে ডাকছে। ওই ইসরা, আরে ওই মশারির বাচ্চা, দরজা খোল। আরে এই পশ্চাৎ মায়া তো আগেই এমনি ঘুমাই নাই, আজকে কি হলো? তানিমা আবারও দরজায় করাঘাত করতে নিবে, তখন ইসরা দরজা খুলে, তবে মুখ ঢেকে। যদি তেনা ওর চোখে ঠোঁটের নাজেহাল অবস্থা দেখে, তাহলে ঢাকঢোল পিটিয়ে পিটিয়ে পাড়ায় বলবে। ইসরা ভ্রু কুচকে তনিমাকে বলল, ওই তেনা, কি হয়েছে? এত দরজা পেটাচ্ছিস কেন? তনিমা এক ভ্রু উঁচু করে ইসরাকে উপেক্ষা করে ইসরা পুরো রুমটা দেখে নিল, আর সন্ধিয়ার নজরে বলল, কি রে, তুই মুখ ঢেকে আছিস কেন, ডাকাতিদের মতো? ভ্রু কুচকে সন্দেহের নজরে ইসরা আমতা আমতা করে বলতে লাগলো, সেটা বড় বিষয় না। তুই এখন এখানে কেন এত সকালে? তনিমা ভঙ্গিমা করে বলল, ইস, এত সকাল বলি, তুমি কি বাবু কানা হয়ে গেছো? গিয়ে ঘড়িতে দেখো 9:30 বাজে, আর তুই এখন বলছিস এত সকালে যাচ্ছি কেন? বলি খাবি কতক্ষণে, রেডি হবি কতক্ষণে? আর তার উপর নদী এসে বসে আছে তোর অপেক্ষায়, যা তাড়াতাড়ি রেডি হয়ে বের হ। বলে মুখ ভেঙচি দিয়ে তনিমা চলে গেল। এদিকে ইসরার রাগ হচ্ছে প্রচুর। সব দোষ ওই লোকটার। যদি কিস না করতো, তাহলে ইসরা কেঁদে কেটে রাত পার করতো না, আর না ভোরে ঘুমোতো, আর না এত দেরি করে ঘুম থেকে উঠতো। এদিকে তার ঠোঁটেও 14টা বাজিয়ে দিয়েছে। বজ্জাত লোক একটা। ইসরার আগে ক্ষোভে মনে মনে বলল, বজ্জাত লোক, তুই আবার আসছিস? আমার ঠোঁটটাকে কি তোর নিজের প্রপার্টি মনে করিস? শালা বজ্জাতি, তোর জীবনেও বিয়ে হবে না, বউ পাবি না, দজ্জাল কোথাকার। এইসব আবল তাবল বলে ইসরা তাড়াতাড়ি রেডি হয়ে নিল, আর একটা ব্রেড খেয়ে নদীকে নিয়ে
দিল এক দৌড়, তবে আজ ওড়না দিয়ে মুখ ঢেকে নিয়েছে। এটা দেখে নদী রাস্তাতে দাঁড়িয়ে ইসরাকে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি রে দোস্ত, তোর ঠোঁট দেখি ফুলে ঠোঁট হয়ে আছে, আরো কেটেও তো গেছে, কিভাবে হলো এটা? নদী রাস্তায় দাঁড়িয়ে যায় আর ইসরার দিকে তাকিয়ে বলে। ইসরা মুখে হাত দিয়ে দেখে ওড়না সরে গেছে। ইসরার কালকে রাতের অজানার কথা মনে পড়ে যায়। সে ব্যস্ততা দেখিয়ে নদীকে বলল, তুই চুপ থাকতো, দেখ লেট হয়ে যাচ্ছে, আর আজকে স্পেশাল ক্লাস আছে, চল। বলে ইসরা তাড়াতাড়ি হাঁটা শুরু করে দিল। আর পিছু পিছু সন্দেহ নজরে নদীও আসছে। অন্যদিকে তনিমা বাস স্টপে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টার মতো হবে। এখনো বাস আসছে না, আর তার তো আর্জেন্ট ঢাকা যেতে হবে। তার বান্ধবী তাকে, মানে রোহান তনিমার বান্ধবীর হবু জামাই, ওর বিরুদ্ধে প্রুফ জোগাড় করতে হবে। অবশ্যই না পেরে একটা অটো ভাড়া করলো তনিমা। কিন্তু অটোতে যে ঢুকতে যাবে দেখে একটা ছেলে বসে আছে কালো পোশাক পরে। চেহারা দেখার একটু উপায় নেই। সে ভ্রুকুচকে ড্রাইভারকে বলল, আঙ্কেল প্লিজ আর্জেন্টলি ঢাকায় এই রেস্টুরেন্টের সামনে যেতে পারবেন? লোকটা মাথা নাড়িয়ে বলল। জি আফা, জামু। বলে অটো স্টার্ট দিল। তনিমা মাথা এলিয়ে দিল সিটে। আধা ঘন্টা পর তনিমা তাড়াহুড়ো করে বলল, আঙ্কেল ব্যাস এইখানে নামবো। বলেই তনিমা নেমে ব্যাগ থেকে তাকিয়ে বের করে নিল। ব্যাগ থেকে দেখলো তার ফোনটা বেজে উঠছে, তাই বের করে রিসিভ করে তারা দিয়ে বলতে লাগলো, আরে মন, আমি এসে গেছি, তুইও রেডি থাক। আচ্ছা হ্যাঁ, সব রেডি না? কথাটা বলতে বলতে ড্রাইভারকে পার্স থেকে টাকা বের করে দিয়ে ভো দৌড় দেয় রেস্টুরেন্টের দিকে। ভেতরে সতর্কতার সাথে পা ফেলে যাচ্ছে। তনিমার সাথে একটু নার্ভাসনেসও হয়। হঠাৎ তার বান্ধবী মনের কণ্ঠস্বর শুনতে পায় তনিমা। চোখ যায় কর্নারওয়ালা টেবিলে, নিজেকে স্বাভাবিক রেখে ওখানে গিয়ে বসে মনের পাশে। আর সামনে রোহান বসে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো ছেলেটার সাথে ওই অটোর ছেলেটাও ছিল, তবে মুখ খোলা, ঢাকা নেই, কিন্তু কাপড় চোপড়ের ওই ছেলেই মনে হয়। মন তনিমার কানে কানে বলল, রোহান সাথে করে নিজের সামচাও নিয়ে আসে, এখন কি করুম? তনিমা বলল, দেখতে থাক। এই তেনা না, মানে অনু কি করে? তনিমা মিষ্টি হেসে বলল, তা জামাইবাবু আপনি কি করেন? আই মিন জব করেন নাকি কোনজামি করেন? লাস্টের কথাটা একটু আস্তে করেই বলল। রোহান ছেলেটা এটা শুনতে পায়নি, তাই বলল, না মানে বাবার জব করি, আই মিন বাবা আগে যা করতো তাই। তনিমা মনে মনে বলল, সেই তো কোনজামি করিস। তারা চান্দু, আজ তোরে এমন বাস দিব যে জীবনেও আমি তানিমার কথা ভুলবি না। সে হালকা কেসে বলল, শুনেছি আপনার নাকি আগেও 1 2 3, হ্যাঁ আপনার নাকি আগের 4টে বউ আছে আর অনেকগুলো যা হিসেবের বাইরে গার্লফ্রেন্ড আছে। রোহান এই সমস্ত কথা শুনে বিষম খেলো আর আমতামতা করে বলতে লাগলো, না মানে মানে আমি আসলে। থাক আর বলতে হবে না মিস্টার রোহান, আমি জানতাম আপনার চরিত্রের দোষ আছে। আজ আপনার এমন শিক্ষা দেব না মিস্টার রোহান শ্যাম, আপনি জীবনেও কোনো মেয়ের সাথে বেয়াদবি করতে পারবি না। রেগে চেয়ার থেকে উঠে হাতে পানির গ্লাস নিয়ে রোহানের মুখে মেরে দেয়। রোহান চিল্লিয়ে উঠলো। সাথে থাকা ছেলেটাও উঠে ভ্রুকুচকে তনিমার দিকে তাকালো। সে দৃষ্টি উপেক্ষা করে রোহানের দিকে তাকিয়ে বলল, আজ তোর চেহারাটা নষ্ট করে দেব, দেখ আমার সাথে অ্যাসিড আছে। একটা বোতল বের করে। এটা দেখে রোহান আরকে দেখে, দেয় চেয়ার ফেলে এক দৌড়। পিছু পিছু তনিমাও দৌড় দেয়। এদের দুজনের কাণ্ড দেখে পুরো রেস্টুরেন্টের লোকজন ভয়ে দাঁড়িয়ে যায়। মেয়েটা কি সাংঘাতিক! লোকজন পরে কি হবে তা দেখার জন্য রেস্টুরেন্টের বাহিরে যায়। সাথে করে মুনার ছেলেটাও রোহানকে আচ্ছা মতো পেটাচ্ছে আর বলছে, আজ তোর শেষ দিন, তোর অ্যাসিড মেরে দেব, দেখিস। বলেই দেয় মায়ের। কাউকে বলে এক সময় ক্লান্ত হয়ে যায় তনিমা, থেমে যায়। অ্যাসিডের বোতল নিয়ে কাক খুলতে থাকে। এটা দেখে লোকজন ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু এসব উপেক্ষা করে তনিমা বোতল খুললে এক ঢোক খেয়ে নেয়। মন চিৎকার করে বলল, আহ তনিমা, এটা কি খেয়ে নিলি? মরে যাবি তো। তনিমা ক্লান্ত ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে বলল, আরে চুপ, সাইলেন্ট। এটা তো কোনো অ্যাসিড নেই। এই ছেলেটাকে সাহায্য করার জন্য আমি এই রকমটা করেছি, কজ এই ছেলেটার আসলেই প্রচন্ড খারাপ। আর তুই চল মন। বলে এগিয়ে মনের হাত ধরে ট্যাক্সি করে চলে যায় তনিমা। এদিকে তনিমা যেতেই তাদের সাথে থাকা ছেলেটা মুচকি হেসে বলল, বলেই চলে যায়। এইদিকে ইসরাদের ক্লাস মাত্রই শেষ হয়েছে। নদী ক্যান্টিনে গিয়েছে তাদের জন্য খাবার আনতে। ইসরা বিরক্ত হয়ে এক জায়গায় বসলো কদম গাছের তলায়। বসতে না বসতেই একটা মেয়ে আসলো, বয়স 8-9 হবে। বাচ্চাটা একটা হলুদ সাদা গোলাপি রঙের ফ্রক পরা, চুলগুলো কোকড়ানো, দেখতে বেশ কিউট, গুলুমুলু টাইপের। বাচ্চাটা একগাল হেসেই বলল, আম্মু এইটা তোমার জন্য।
পাপা দিয়েছে। বলে একটা বক্স র্যাপিং করা হাতে দিয়ে দিল। বেলি ফুলের মালা গলায় দিয়ে দিল, সাথে এক গোলাপ দিয়ে বলল, পাপা বলেছে এই গোলাপ ফুলটা তোমায় রাখতে। এ বলে ইসরার গালে একটা চুমু দিয়ে বাচ্চাটা চলে যায়। এদিকে ইসরার কেমন রিয়েক্ট করতে হবে বুঝতে পারছে না। অচেনা অজানা একটা বাচ্চা এসে তাকে আম্মা বলে সম্বোধন করে। অবাক হয়ে মেয়েটা যাওয়ার দিকে তাকিয়ে আছে ইসরা। ইসরা আস্তে আস্তে হেঁটে সামনের দিকে যাচ্ছে। হঠাৎই কারোর সাথে জোরে ধাক্কা খায়, আর সে ব্যক্তি সহ ইসরা পড়ে যায় ব্যক্তিটির উপর। ইসরার ভাবনা থেকে বেরিয়ে আসে, দেখে সেই শয়তান ছেলেটা, বিহান ওকে জড়িয়ে রেখেছে। সে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বিহানকে, আর উঠেই শরীর ঝাড় দিয়ে বলে, তোর সাহস তো কম না আমার গায়ে পড়া। বিহান কিছু না বলে বাঁকা হেসে চলে যায়। ইসরা মাথা এবার গরম হয়ে যায়। এই সপ্তাহ থেকে তার সাথে হচ্ছেটা কি? সে প্রায় বিরক্ত এইসবের উপর থেকে। নদীকে রেখে এক বক বক করে হাঁটতে থাকে, উদ্দেশ্য বাড়িতে যাওয়া। শালা, সব আমার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না। আল্লাহ, আমার সাথে আসলে হচ্ছেটা কি? মন চাচ্ছে সবাইকে মেরে শান্ত করি। একে এই অন্ধকার অজানা লোকটা, দ্বিতীয়টা এই বাচ্চাটি। উফ। ইসরা একা একা বকবক করতে করতে কখন যে একটা নীরব রাস্তায় চলে এসেছে তার কোনো ধ্যান নেই। নিজের মতো করে বকবক করছে তো করছেই। ও ফাল্লা মালুম, এই রাস্তাটা নীরব কেন? মনে হয় এইখানে জিঙ্গালালা ভূত আছে। যত সব ফালতু কোথাকারের। ইসরা হাঁটতে হাঁটতেই থেমে যায়। সামনে তাকিয়ে দেখে একটা মাস্ক পরা লম্বা ছেলে আসছে। চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে না, চোখ দুটোতেই ঢাকা লম্বা লম্বা চুলে। ছেলেটার একটা চোখ অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, তবু ইসরার কেমন যেন ছেলেটাকে চেনা চেনা লাগছিল। সে এইসব চিন্তা ভাবনা করতে করতেই মনে মনে বলল, এই জেন্ডারের ছেলেদের দেখলে গাটা খালি জ্বলে। যত সব মেয়ে পটানোর ধান্দা। যে আমার জামাই হবে না সে একদম এইসব স্টাইল করবে না। এইসব বলতে বলতে যখনই ছেলেটা ইসরার কাছে চলে আসে তখনই ছেলেটা পকেট থেকে একটা রুমাল বের করে ইসরার মুখে চেপে ধরে। ইসরা চোখ বড় বড় করে করছে, আর বেচারি কিছু বলতে পারলো না। তার আগেই অজ্ঞান হয়ে গেল। আর ছেলেটা একটা ডেভিল স্মাইল দিল। অন্ধকার রুমে চেয়ারে হাত পা বাঁধা অবস্থাতেই পড়ে আছে ইসরা, মুখে টেপ মারা। ইসরা শুধু করছে, তাও করার পথ পাচ্ছে না। তারও খুব কষ্ট হচ্ছে। ইসরার অবস্থা করুন। চেয়ার সহ যখনই পড়ে যেতে নিবে তখনই কেউ ইসরাকে উঠিয়ে দেয়। ইসরা চাতক পাখির মতো লোকটার দিকে তাকালো, কিন্তু চেহারাটা দেখতে পারলো না, কারণ লোকটার মুখ কালো মাস্ক ঢাকা। ইসরা বুঝতে পারলো এটা সে সময়কার ছেলেটা যে তাকে এখানে তুলে এনেছে আর এখানে এভাবে বেঁধে রেখেছে। সে করছে। কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ছেলেটা উঠে ইসরার মুখ থেকে ট্যাপটা সরিয়ে বলল, তোর সাহস তো কম না, বিহানকে জড়িয়ে ধরে পড়ে যাস। ছেলেদের দেখলেই কি ঢলাঢলি করতে মন চায়? বিহানকে কেন জড়িয়ে ধরেছিলি? ইসরা হাঁপাতে হাঁপাতে ভ্রু কুঁচকে বলল, আরে আজব তো, আপনি কে যে আমায় তুলে এনেছেন? আর আর আপনি আমায় এইসব জিজ্ঞাসা করছেন কেন? এটা আমার পার্সোনাল ব্যাপার। আর হ্যাঁ, আপনি কে? ভ্রু কুঁচকে হাঁপাতে হাঁপাতে ইসরার কথায় রেগে ছেলেটা মুখ থেকে মাস্ক সরিয়ে বলল, দেখেছিস আমি কে? ইসরা আর কিছু বলতে পারলো না, তার আগে জ্ঞান হারিয়ে ফেললো। ইসরাকে পড়ে যেতে দেখে ছেলেটা বাঁকা হেসে ঠোঁট নাড়িয়ে হিরো স্টাইলে বলল, বেবি আমায় দেখে জ্ঞান হারিয়েছে না জানি ওর সাথে বিয়ে হলে বাসর ঘরে কি অবস্থা হবে। বলেই ইসরার ঠোঁটে ডিপলি ভাবে কিস করলো। 2 ঘন্টা পর ইসরার জ্ঞান ফিরলো। দেখলো সে তার রুমেই আছে, আর তার পাশেই তনিমা তানজু বসে আছে। তনিমা চোখে চশমাটা একবার খুলছে তো আরেকবার লাগাচ্ছে, আর তানজু ইনোসেন্ট ফেস করে বসে নখ দিয়ে দাঁত কাটছে। ইসরা এদের দেবদাস অবস্থা দেখে মনে মনে বলল, মনে হয় ভাত খায় নাই তার জন্য নখ খাচ্ছে। আর আমার বোনটাকে তো দেখে তেনার বাচ্চা। ইসরাকে উঠে বসতে দেখে তনিমা উৎসুক হয়ে বলল, আরে তোর কি ব্যাটারি ডাউন ছিল নাকি? বদবুদ্ধি সব ইরান বাবার দরবারে রেখে এসেছিস। একে তো নদীকে ক্যান্টিনে ফেলে এসেছিস, আর দ্বিতীয়ত ভাত খেতে না পারায় অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলি। বলি, আমাদের কি ভাত খাওয়ার সামর্থ্য নেই নাকি যে তুই ভাত খেতে না পেরে অজ্ঞান হয়ে গেছিলি? ইসরা তনিমার এহেম কথায় ড্যাব ড্যাব করে ওর দিকেই তাকিয়ে থাকলো, আর মনে মনে ভাবলো, বজ্জাত লোক আমায় রাস্তায় ফেলে এসেছিল। ইসরা ভীত গলায় বলল, আমায় কে নিয়ে এসেছে রে? না, ও যে বললি রাস্তায় পাইলি। তানজু বলল, আদ্রিয়ান ভাইয়া বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিল, তোকে পড়ে থাকতে দেখে নিয়ে এসেছে। ইসরার এই কথায় রাগ উঠে যায়। রেগে কিছু না বলে সোজা আদ্রিয়ানের রুমের দিকে যেতে থাকে। দরজা 2 বার টোকা দেওয়ার পরও আদ্রিয়ান যখন দরজা খুললো না, তখন রেগে দরজা ঠেলে ভেতরে চলে এলো ইসরা। ইসরা রুম পর্যবেক্ষণ করে দেখে রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে আওয়াজ আসছে।
ইসরা রেগে প্লাস বিরক্ত হয়ে উফ বলে বিছানায় ধপ করে বসে রইল। কিছুক্ষণ পর আদ্রিয়ান বের হলো। সামনে ইসরাকে দেখে ভ্রু কুচকালো, তাকিয়ে রইল ইসরার দিকে। ইসরা আদ্রিয়ানকে দেখে বলল, আপনার কি লজ্জা শরম নাই যে একটা মেয়ের সাথে এইভাবে আসতে হয় না? অবশ্য আপনার লজ্জা থাকবে কি করে? আপনি যেই হারে লুচ্চা অসভ্য লোক, প্রথম দিন এসেই আমার কোমর জড়িয়ে ধরেছিলেন, আর আবার ওই রাতেও আমায় কিস করেছিলেন। আদ্রিয়ান অবাক হয়ে বলল, কিসব বলছো, মাথা খারাপ নাকি? ইসরা বলল, আমি জানি যে আপনি সেই অজানা যে প্রতিনিয়ত লুকিয়ে আমার কাছে আসছেন। ভেতরে এক লুচ্চা আর বাহিরে এক জেন্টলম্যান। আপনাদের মতো ছেলেরা এমনই লুজ ক্যারেক্টারের। আদ্রিয়ান আর সহ্য করতে পারলো না, সে রেগে চিৎকার করে বলল, তোকে তো শাস্তি দিতে আসছিলাম, কারণ কারণ তোকে শাস্তি দেওয়ার জন্য তোর কাছে এসেছিলাম। তোর জন্যই আমার বোন এ বাড়ি থেকে বেরিয়ে গেছে, তোর জন্যই আমার বাবা আমায় সহ্য করতে পারে না। তুই সব কিছুর দোষী। ইসরা দুবাহু জোরে চেপে পরক্ষণে ইসরাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ইসরা মিনি ড্রয়ারের সাথে বাড়ি খায়। এতে তার মাথাটা কিছুটা ফেটে যায়। সে মাথা চেপে ধরে ছলছল চোখে আদ্রিয়ানের দিকে তাকায়, তারপর চোখ মুখ শক্ত করে বলল, আমি কি করেছি যে আপনি আমায় থ্রেট দিচ্ছেন? আর আমাকে কি মগের মুল্লুক পেয়েছেন? আপনার মতো খারাপ লোকের সাথে তো কথা বলারই কোনো ইচ্ছে নেই। বলে যখন ইসরা রুম থেকে বেরোতে নিবে, তখনই আদ্রিয়ান ইসরার হাত ধরে টান দিয়ে কোমর টেনে কাছে এনে বলল, তোর সাহস দেখে অবাক হচ্ছি, আমার রুমে এসে আমাকে থ্রেট দিচ্ছিস? ইসরা নিজেকে ছাড়িয়ে বলল, আমি কখনোই ভূত না যে কাউকে থ্রেট দিব। ভীত তো আপনি। আর হ্যাঁ, আমার লাইফে ইন্টারফেয়ার করার কথা কখনোই ভাববেন না। আর হ্যাঁ, ঐশী তার নিজের দোষে বাড়ি ছেড়ে চলে গেছে। কারণটা হলো ঐশী তার বয়ফ্রেন্ডের সাথে কুকর্ম করেছে আর তার শাস্তিই পেয়েছে। আর আপনি আপনার বাবার কাছে ঘৃণিত হয়েছেন কারণ বোনের সম্পর্কে মিথ্যা দাবি করেছেন বলেই। বলে ইসরা চলে গেল রুম থেকে। এর মধ্যে কেটে গেল 1 মাস। ইসরা আগের থেকে অনেক বেশি রুডলি ব্যবহার করে সবার সাথে, আর আদ্রিয়ান বলতে গেলে একে অপরকে সহ্যই করতে পারে না। অন্যদিকে তনিমা এইমাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে, টাওয়াল দিয়ে মুখ মুছলো, তখন তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে স্পষ্ট লেখা স্পর্শজান। লেখাটা দেখেই তনিমার ঠোঁটে হাসি ফুটে উঠলো। সে ফোন উঠিয়ে লাজুক কণ্ঠে গলা খাকারি দিয়ে বলল, আমায় কল করেছেন? ওপাশ থেকে বলল, আরে ডার্লিং, আমার বউকে আমি কল করব না তো কি পাশের বাড়ির দাদু করবে নাকি? আচ্ছা শোনো, ওই রোহান কি তোমায় কোনো রকম ডিস্টার্ব করছে? না। আর হ্যাঁ শোনো, কালকে ওই রোহানকে দেখে নিও, ওর কি অবস্থা করি বা জানো। আর হ্যাঁ হ্যাঁ, কোনো ছেলের সাথে কথা বলবে না, আর বান্ধবীদের সাথে বেশি কথা বলবে না। ফোন কাটার পর তনিমা ব্যঙ্গ করে বলল, সব হয়েছে ওই মনের জন্য। ওর জামাই ভাগাতে গিয়ে তার সাথে থাকা বন্ধুর সাথে লাইন সেট আপ হয়ে গেছে। প্রথমত ভেবেছিলাম এই ছেলেটা কাঙাল ভূত, সবসময় কালো পোশাক পরে থাকে। এখন দেখি সেই কালো পোশাকে অলা ভূতটাই আমার বয়ফ্রেন্ড প্লাস হবু বর। বলেই লাজুক চোখে আয়নার দিকে তাকালো। হ্যাঁ, সেদিন রোহানের সাথে থাকা ছেলেটি স্পর্শই, আর স্পর্শই সেদিন তনিমাকে পছন্দ করে বলেছিল। আর সেদিন থেকে অনেক কাঠখড় পুড়িয়ে মিসেস শাহরিয়ার আর তনিমাকে রাজি করানো হয়। এদিকে ইসরা তার রুমের ব্যালকনিতে বসে বসে ভাবছে, জীবনটা বড়ই অদ্ভুত, যে যেটা চায় সেটা সে পায় না। ইসরা তার ইস্যু পরিবলাকে ভালোবেসেছিল, নিজের অজান্তে অজানাকেই ভালোবেসেছিল, কিন্তু সেই অজানা ওরফে আদ্রিয়ান নামক লোকটাই যে সেই অজানা আর তার জীবন শেষকারী ভাবতে ইসরার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সে সেদিন আদ্রিয়ানের রুম থেকে বেরিয়ে চলে যাওয়ার সময় নীরবে কান্না করেছিল। শাওয়ারের নিচে 2 ঘন্টা বসে কান্না করেছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সে নিজেকে সামলে নেয়। এই ছেলেটার প্রতি সে কোনো মায়া দেখাবে না। আসলেই তার গল্পটা কোথা থেকে কোথায় যাচ্ছে অবিশ্বাস্য। এভাবেই জীবনটা চলতে থাকে ইসরার। 1 বছর পর আজ ইসরার বিয়ে, আর আদ্রিয়ানও বাংলাদেশে ফিরে আসার ডেট। হ্যাঁ, আদ্রিয়ান যাওয়ার পরেই মিসেস শাহরিয়ার তনিমার আর ইসরার বিয়ের ডেট ঠিক করে, আর এতে ইসরাও চোখ বন্ধ করে হ্যাঁ করে দেয়। আর এখন বর্তমানে ইসরা তার রুমে বউয়ের সাজে বসে আছে। হঠাৎ, তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব মাইজান? না, তোকে আমার করে তবেই ছাড়বো। এখন তুই সম্পূর্ণরূপে আমার বউ, আর যোগ্য স্ত্রীও তোর সাথে আমার বা। খানিকটা হেসেই বলল আদ্রিয়ান। এদিকে ইসরা ভয়ে জমে গেছে। মাত্র 5 ঘন্টার ব্যবধানে তার জীবনটা আবার নতুন মোড় নিয়েছে। কিছু ঘন্টা আগে বউয়ের রূপে নিজের বসেছিল নিজের রুমে, আর তখনই জানলা ভাঙার আওয়াজে সেদিকে তাকিয়ে দেখে
স্বয়ং আদ্রিয়ান অগ্নিমূর্তি রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, হাত থেকে রক্ত পড়ছে। সেখানে একটা কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। এক পা দুপা করে ইসরার দিকে এগিয়ে আসলো সে। ইসরা অবাক হয়ে কিছু বলতে যাবে, তখনই আদ্রিয়ান তার মুখে কিছু একটা স্প্রের মতো মেরে দেয়। ব্যাস, ইসরা কিডন্যাপ। বাড়িতে যখন এটা জানাজানি হয় তখনই সবাই গালমন্দ করলেও ইসরার পরিবার তা মেনে নেয়। আসলে মিসেস শাহরিয়ার আর মিস্টার শাহরিয়ার প্রথম থেকেই আদ্রিয়ানকে পছন্দ করতেন, কিন্তু আদ্রিয়ানের হাবভাব দেখে তিনি আর কথা বাড়াননি। ইসরার বিয়ে ঠিক করে ফেলেছেন। এবার যে যাই বলুক না কেন সবাই রাজি ওদের এই বিয়েতে। আসলে এসবটাই নদী দেখে ফেলেছিল, সাথে তনিমাও। আর ওরা সবাই সবটা সত্যই বলে দেয় মিসেস শাহরিয়ারকে যে আদ্রিয়ান ইসরাকে নিয়ে গেছে বিয়ে করতে। এই সম্বন্ধে আদ্রিয়ানের পরিবারেরও কোনো মাথা ব্যথা ছিল না। তারা শুরুতেই ইসরাকে নিজেদের বউ বানানোর চিন্তা করেছিল, কিন্তু হঠাৎই মিসেস শাহরিয়ার ইসরার বিয়েটা ঠিক করে ফেলেন। ঠিক সেমভাবেই তারাও কথা বাড়াননি। এইদিকে ইসরা যখন জ্ঞান ফিরে তখন নিজেকে কারোর রুমে আবিষ্কার করে, আর নিজেকে বিয়ের পোশাক নয় সিম্পল পোশাকে আবিষ্কার করে। সে প্রথমত অবাক হলেও পরক্ষণেই মনে পড়ে যায় যে আদ্রিয়ান তাকে জোর করে নিয়ে এসেছে আর বিয়েও করে ফেলেছে। ভাবতেই সে কান্না করে দেয়। বাকিটা তো জানেনি। আদ্রিয়ান দাঁড়িয়ে বলল, চুপ, একদম চুপ, তাড়াতাড়ি রেডি হ, আমরা এই হোটেল ছেড়ে আমার বাড়িতে যাব। বলেই আদ্রিয়ান বেরিয়ে যায়। আদ্রিয়ানের ধমকে ইসরা কান্না অফ করে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে আদ্রিয়ান নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে। সে কি সত্যি ইসরার সাথে ভুল করেছে? প্রথমত তার সম্মান ইজ্জত নিয়ে নিয়েছে, দ্বিতীয়ত জোর করে বিয়ে করেছে। সে কি সব ভালো করেছে নাকি ভুল করেছে? আদ্রিয়ান কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে ইসরা এখনো বাহিরে বের হয়নি। সে রেগে দরজায় কয়েকবার টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স পায় না। আরো কয়েকবার টোকা দেয়, কিন্তু ফলাফল শূন্য। এবার আদ্রিয়ান খানিকটা ভয় পায়, ইসরা এখনো দরজা খুলছে না কেন। এবার সে ওয়াশরুমের ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে দেখে ইসরা ভেতরে পড়ে আছে। আদ্রিয়ান তাড়াতাড়ি ইসরাকে বাহিরে এনে হাত ধরে ইসরাকে বলল, ইসরা, কি হয়েছে তো তোমার? ইসরা, কথা বলো প্লিজ। ইসরা। পরক্ষণে আদ্রিয়ান ইমার্জেন্সি ডক্টরকে কল করে। এদিকে আদ্রিয়ান ইসরাকে বেডে শুয়ে একজন হোটেলের মেয়ে সার্ভেন্ট দিয়ে ইসরার ভেজা কাপড় পাল্টে নেয়। কিছুক্ষণ পর ডক্টর আসলো, ইসরাকে চেক করে দেখে এবং আদ্রিয়ানকে বলল, মিস্টার আদ্রিয়ান, আপনি ওনার কি হন? আদ্রিয়ান তাড়াতাড়ি জবাব দিল, হাজবেন্ড হই। আপনার ওনার খেয়াল রাখতে হবে। মেন্টালি প্রেশার সামলে না রাখতে পেরে জ্ঞান হারিয়ে ফেলেন, আর অনেকক্ষণ পানিতে ভেজার ফলে ওনার জ্বর হয়ে যায়। আমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি, আপনি এগুলো ওকে নিয়মিত খাওয়াবেন। ডাক্তার চলে গেলেন কিছু ওষুধের প্রেসক্রিপশন দিয়ে। আদ্রিয়ান ডক্টরের কথা মতো ফার্মেসি থেকে ওষুধগুলো এনে রাখে। ইসরার 1 ঘন্টা পর জ্ঞান ফিরে, কিন্তু আদ্রিয়ানের সাথে কোনো কথা বলে না। রোজ রোজ আদ্রিয়ান যা বলে ইসরা তাই করে। আজ আদ্রিয়ান ইসরার বাড়িতে যাবে। বাড়িতে ঢুকতেই আদ্রিয়ানের গালে একটা চড় পড়ল। আদ্রিয়ান মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। আদ্রিয়ানের মা আদ্রিয়ানকে অনেক কড়া কথা শোনালেন। তোমার মতো ছেলের এইরকম একটা কাণ্ড আশা করা যায়নি। যদি তুমি ইসরাকে ভালোবাসতে তাহলে আমাদের বলতে পারতে। এইভাবে ওর আর আমাদের সম্মান এইভাবে নষ্ট করার মানেটা কি? আদ্রিয়ান মাথা নিচু করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। মিসেস শাহরিয়ার মেয়ের উদ্দেশ্যে আর আদ্রিয়ানের উদ্দেশ্যে বললেন, থাক না সাবিহা, তুমি এখন ওদের মাফ করে দাও। ওরা না জেনে এত বড় ভুল করে ফেলেছে। আর বলতে পারলেন না মিসেস শাহরিয়ার। তার আগেই মিসেস সাবিহা বলে ওঠেন, আহা, ওদের না বলো আদ্রিয়ান, ওকে মাফ করব ঠিকই, কিন্তু ওদের আবার বিয়ে হবে সব আনুষ্ঠানিক মেনে ধার্মিক অনুযায়ী। ও হ্যাঁ ইসরা, আদ্রিয়ান তোমার সাথে যা করেছে তা ইচ্ছে করে করেনি। ও তোমায় ভালোবাসতো, তাই এরকমটা করেছে। আমি সবটা জানতাম আগ থেকে। তাই তুমি কি রাজি এই বিয়েতে? ইসরা কি বলবে ভেবে পাচ্ছে না। কোনো মতে ইসরা সবার সামনে বলে নিজের রুমের দিকে চলে যায়। এদিকে সবাই আবার নতুন করে বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। আর আদ্রিয়ান তনিমা সম্পর্কে নিয়ে মেতে থাকে। এদিকে রুমে অনেকক্ষণ বসে ধরে ভাবছে ইসরা এখনো কেন আদ্রিয়ান আসছে না। আচ্ছা, আদ্রিয়ান কি তাকে সত্যি ভালোবাসে? এই বিয়েটা সে নিজ ইচ্ছে করবে আর আলবাত করবে। আরে আলবাত করবে, কেন করবে না? আজ আসুক একবার, তাকে মজা দেখাবে। ইসরা এইসব নিজ ভাবছিল। নিজেকে সত্যি আদ্রিয়ানের বউ বউ লাগছে। এদিকে আদ্রিয়ান বহু কষ্টে সবার থেকে আড়াল হয়ে ইসরার রুমে আসে। আসতেই তার মাথায় বাজ পড়ে। ইসরা ঘরের একদম 12টা বাজিয়ে রেখেছে, আর সে আসতেই শুরু করলো, ইসরা, আমি এই বিয়ে করব না। আপনি সবাইকে না করে দিবেন। আর হ্যাঁ, এইটা না যে আমি আপনাকে ভালোবাসি। আমি কখনোই আপনার মতো এরকম অসভ্য ক্যারেক্টারের লোককে বিয়ে করব না। ছি, দূরে থাকবেন আমার থেকে। আপনি এমন একজন প্লেয়ার যে ভেতরেও খেলেন বাইরেও খেলেন, সবার মন নিয়ে।
ইসরার খানিকটা থেমে থমথমে গলায় বলল, আপনি কি ভালোবাসার মানে বোঝেন না? বোঝেন না তো। আপনি তো শুধু কষ্ট দিতে জানেন আর সবাইকে বিনা দোষে ভুল বুঝতে জানেন। আপনি নিজেকে কি মনে করেন? আরে আপনি তো হিরো আলমের চেয়েও 10 গুণে জঘন্য। আপনি খালি আমায় কষ্ট দেন। আমি আপনাকে বিয়ে করব না। বেরিয়ে যান আমার রুম থেকে। লাস্টের কথাগুলো রেগেই বলল। আদ্রিয়ানও চুপচাপ চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে এইটুকু বলল, ইশরা, আমি তোমায় সত্যিই ভালোবাসি। তোমায় কখনো কষ্ট দিতে চাইনি। আর হ্যাঁ, বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে, সেটা বাধ্যতামূলকভাবে। সো ইউ বি রেডি। বলেই ডেভিল হেসে চলে যায়। এদিকে ইসরা ভাবলেশীনভাবে দাঁড়িয়ে রইল। সে এতক্ষণে কি বলল আর এই ছেলে কি বলে গেল? এর মাথায় কি পাগল হয়ে গেল নাকি? মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে ইসরা। বিয়ের দিন ইসরা আর আদ্রিয়ানের বিয়েটা ভালোভাবেই কেটে যায়। বিদায়ের সময় ইসরা অনেক কান্না করে। তানজু তো কান্নার চোটে কথাই বলতে পারেনি। আর তনিমা সেও কান্না করেছে, কারণ 2 বিয়ে একসাথেই হয়েছে। মিসেস শাহরিয়ার তনিমা আর ইসরার গাল ধরে বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোরা সুখী হোস, আমার সোনা মেয়েরা। অবশেষে 2 বোনের একসাথেই বিদায় হয়ে যায়। আদ্রিয়ানের বাড়িতে ফুল সজ্জিত বেডে বসে আছে ইসরা। দরজা খোলার শব্দে সামনে তাকিয়ে দেখে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। সে সবার আগে উঠে আদ্রিয়ানকে সালাম করে নিজেই বলল, আমায় কি সত্যিই ভালোবাসেন? আদ্রিয়ান অবাক হয়ে বলল, কিন্তু কেন হঠাৎ এটা জিজ্ঞাসা করলে কেন? জিজ্ঞাসা করেছি কারণ আপনি আমায় এত কষ্ট দিয়েছেন কেন? আদ্রিয়ান মাথা নিচু করে বলল, কারণটা হলো যে আমি রেগে গিয়েছিলাম আর রাগের বশে এসব করে ফেলেছি। সত্যি বিশ্বাস করো, আমি আর জীবনেও এরকমটা করব না। মাফ করে দাও। ইসরা আদ্রিয়ানের হাত ধরে বলল, মাফ করব? আগে আমায় জড়িয়ে ধরে আবার চুমু খেয়ে বলেন যে আর জীবনেও আমায় কষ্ট দিবেন না। কথা দিচ্ছি আমার ইস্যুপরি, আমি আর জীবনেও তোমায় কষ্ট দিব না। বর্তমানে আদ্রিয়ান আর ইসরা আকাশের দিকে তাকিয়ে আছে। ইসরা ঘুমোচ্ছে আর আদ্রিয়ান আকাশের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে, জীবন বড়ই অদ্ভুত। সব সময়ের দোষ কখনো ভালো তো কখনো খারাপ। আমাদের খারাপের মাঝেও ভালো মুহূর্ত আসে। আমি সব সময় আমার ইস্যুপরিকে ভালোবেসে যাব। এইভাবেই আমার জীবনেও সমাপ্ত ঘটবে। বলেই ইসরার কপালে একটা ভালোবাসার পরশকে দিয়ে চুলে হাত বুলাতে থাকে। হয়তো এভাবেই ওদের জীবনটা কেটে যাবে। সেখানে অপরিসীম ভালোবাসা আর সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস থাকবে।